গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প যে নদী মরু পথে, রচনা আশাপূর্ণা দেবী। প্রকাণ্ড উঠোনের একপাশে ইদারার পাড়ে বসিয়া ঘোষালদের বিধবা মেজগিন্নি কয়েকখানা বাসন জড়ো করিয়া মাজিতে বসিয়াছিলেন। বাসন সামান্যই, শ্রীধরের শীতল দেওয়া পাথরের থালা গেলাস, দুধ জালের পিতলের সরা, দুইটা ঘড়া ঘটি, এইমাত্র। নিজের কাল একাদশী গিয়াছে, প্রাণী বলিতে তো দ্বিতীয় কেহ আর নাই। চাকুরির মমতায় একদা যাহারা পৈতৃক বাসভূমি ছাড়িয়াছে, তাহারা বাদে বংশের বাকি সকলেই একে একে যমরাজের নির্মমতায় ঘর ছাড়িতে বাধ্য হইয়াছে। নির্মূল প্রায় বংশের যে দুই চারিজন এদিক ওদিক ছিটকাইয়া আজও প্রাণে প্রাণে বাঁচিয়া আছে, ভিটার সহিত সম্বন্ধ রাখিবা সদিচ্ছা বা সৎসাহস কাহারও বড় দেখা যায় না। চক মিলানো দ্বিতল বাড়ি, অট্টালিকা বলিলে অত্যুক্তি হয় না। আপনার বৃহৎ গৌরব ও বিশাল শরীর লইয়া জীর্ণ দশাগ্রস্ত অবস্থায় আজও দাঁড়াইয়া আছে বটে, কিন্তু বেশি দিন থাকে বলিয়া বোধ হয় না। দাঁড়াইয়া যে আছে সে কেবল মেজগিন্নির অক্লান্ত পরিশ্রমের গুণে। এ কর্তব্যের বোঝা কে যে কবে তাহাকে হাতে তুলিয়া দিয়াছিল, সে হিসাব হয়তো আজ খুঁজিয়া পাওয়া কঠিন। কিন্তু নিরোগ নিরলস কর্মঠ শরীর তাহার উদয়াস্ত এই দৈত্যাকার বাড়িখানার পরিচর্যাতেই ক্ষয় হইতেছে। মানুষ নাই, কিন্তু ঠাট বজায় আছে। আপনার স্বল্প প্রয়োজনের খাতিরে সংসার ব্যবস্থাকে সংক্ষিপ্ত করিয়া লন নাই মেজগিন্নি। হঠাৎ দেখিলে মনে হয় এক বাড়ি লোক বুঝি এইমাত্র কোথায় বেড়াইতে গিয়াছে। ঘর দুয়ার আসবাবপত্র যাহার যেমন ছিল তেমনই সাজানো রহিয়াছে। কাহার আশায় যে তিনি সামান্য বস্তুটি পর্যন্ত এমন পরম যত্নে রক্ষা করিয়া আসিতেছেন, কে বলিবে? নিজেরই কি জানা আছে মেজগিন্নির? লোকে বলে অকালগত স্বামীর পরমায়ু আয়ুতে যোগ হইয়া মেজগিন্নিকে এমন অজর অমর করিয়া রাখিয়াছে। কথাটা শুনিতে কটু, কিন্তু যে বাড়ির গরু বাছুরগুলো অবধি অকারণে মরিয়া মরিয়া গোয়াল শূন্য করিয়া দিয়া গিয়াছে, সে বাড়ির হাওয়ায় এমন লোহার মতো অটুট স্বাস্থ্য মেজগিন্নি পাইলেন কোথায়, ইহাও কম বিস্ময়ের কথা নয়। তবু তেমন সূক্ষ্ম দৃষ্টিতে চাহিয়া দেখিলে বোঝা যায় লোহার গায়েও যেন ঘুম ধরিতে শুরু করিয়াছে। মাঝে মাঝে ঘরের আনাচে কানাচে ধুলা জমিয়া ওঠে, উঠানের পাশে আবর্জনা স্তূপ জড়ো হইয়া পড়ে, ছাদের আলিশার গায়ে আগাছা জন্মাইয়া বাড়িবার সুযোগ পায়। কাল একাদশী ছিল, ঘুম ভাঙিতে আজ বেলা হইয়া গিয়াছে অনেকটা। মেজগিন্নির ইতিহাসে এ ঘটনা নূতন। উঠান ঝাঁট দিয়া স্নান করিতে রৌদ্র প্রখর হইয়া উঠিবে। ঘরার জলে বাসন কখানা ধুইয়া উপুর করিয়া রাখিতে রাখিতে আকাশের পানে চাহিয়া মৃদু নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ভাবেন, আর বয়সও তো হল। বাহিরের কপাটে শিকল নড়িয়া ওঠে। এমন সময় আসিল কে? কাহারও আসার কথা তো নয়। গয়লাবু আসে বিকালে, নিধু কৈবর্তের মা বাজার করিয়া দেয়। তা একটা মানুষের প্রয়োজনই বা কত? দুই চারিদিন অন্তর একবারে আসিয়া খোঁজ খবর লইয়া যায়, আসিলেও সেই সন্ধ্যাবেলা। পাড়া বেড়ানে গিন্নিদের অবশ্য সময় অসময় নাই। বাড়ির একটা ছোট ছেলে মেয়ে কাকে লইয়া বাহির হইলেই হইল, কিন্তু এ বাড়িতে তাহাদের গতিবিধি বড় নাই। সব গিয়াছে, আভিজাত্য যায় নাই। বাহিরের না হোক, মনের। কিন্তু যে মেয়ে দুঃসহ দুঃখের বোঝা অবলীলাক্রমে বহিয়া বেড়ায়, না বিধাতা না মানুষ কাহারও বিরুদ্ধে এক বিন্দু নালিশ জানায় না, তাহাকে লইয়া করিবে কি লোকে? সহানুভূতির পথ ধরিয়া নিকট আত্মীয়তা জানাইবার প্রয়াস ব্যর্থ হইয়া ফিরিয়া আসে। শিকলটা আর একবার ঝনঝন শব্দে নড়িয়া উঠিয়া দণ্ডাবান ব্যক্তির অধৈর্য অস্থিরতা ব্যক্ত করিল।
ছাই মাটি মাখা হাতখানা তাড়াতাড়ি ধুইয়া আঁচল মুছিতে মুছিতে দরজার ভিতর হইতেই মেজগিন্নি সাড়া করিলেন। কে? আগে আমি মধুমণ্ডান, দুয়ারটা খুলুন, চিঠি আছে একখান। চিঠি আছে? কিসের চিঠি? কে লিখিবে? কাহার এমন গরজ পড়িয়াছে? বলো কি মধু, ঠিকানা দেখিতে ভুল করে নাই তো? মধু গ্রামের পিয়ন, চিঠি বিলি করিতে করিতে বুড়া হইল। গ্রামশুদ্ধ লোকের সুখ দুঃখের বার্তা বহিয়া আনার সঙ্গে সঙ্গে তত্ত্ব তালাশ লইতেও ভোলে না। আত্মীয়তা তাহার সকলের সঙ্গেই, শুধু এ বাড়িতেই আসিবার প্রয়োজন বড় কখনো ঘটে না। দরজা খোলার লক্ষণ না দেখিয়া মধু কি মনে করে কে জানে ডাকিয়া বলে, এই দুয়ারে ঝনকাটে থুয়ে গেলাম মাটান, নেবেন তুলে? সচেতন হইয়া মেজগিন্নি কবাট খুলিয়া চিঠিখানা কুড়াইয়া লইবার জন্য হেঁট হইয়া আস্তে আস্তে বলেন, ঠিকানা দেখতে তুমি ভুল করনি তো মধু? এ বাড়ির বটে তো? আজ্ঞে বলেন কি মাঠান, ভুল হবে মধুর? ঈশ্বর কর্তামশায় নাম রয়েছে যে। আজই এমন অবস্থা, মধু তো আজকের নয়। মনীষী অভাবে হেন সুবর্ণপুরী বনলাপুরী হয়ে পড়ে আছে। বকিতে বকিতে মধু চলিয়া যায়। এখন তার কাজের ব্যস্ততা বেশি, অধিক কথা কহিবার অবসর নাই। কেষ্ট কামারের দোকানে দৈনিক যুগান্তর খানার জন্য ইতিমধ্যে দস্তুর মতো ভিড় জমিয়া বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে আনন্দবাজারের জন্য শেষ রাত্রি হইতে উদ্গ্রীব হইয়া জানালায় বসিয়া থাকেন। নীলমণির নববিবাহিতা ছোট মেয়ে অনুপমার নামে প্রায় প্রত্যহই একখানা চৌকা সাইজের পুরু খাম আসিতে দেখা যায়। তবু তাহার অস্থির চঞ্চলতা মধুর চোখ এড়ায় না। নীলমণির হাতে না দিয়া উঠানে দুয়ার ঠেলিয়া ভিতর বাড়িতে ঢুকিয়া চিঠিখানা যে যথার্থ অধিকারিণীর হাতে পৌঁছইয়া দিতে হয়, এ ব্যবস্থা মধু আপনিই জানে। চিঠিখানা হাতে লইয়া মেজগিন্নি অন্যমনস্কভাবে মধুর গমনপথের পানে চাহিয়া থাকেন। নিতান্ত নিরীহ চেহারার এতটুকু একটু ব্যাগের ভিতর কোন দূর দূরান্তের বার্তা বহিয়া আনে মধু। খামের আবরণ ভেদ করিয়া ভিতরের বার্তা টানিয়া বাহির করার আগে বন্ধ খামখানি হাতে লইয়া চুপচাপ বসিয়া থাকার একটা মধুর মোহ আছে। খোলা হইলেই বুঝি খরচ হইয়া যাইবে, যতক্ষণ থাকে থাক। হাতের কাজ পড়িয়া থাকে। রোয়াকের উপর পা ঝুলাইয়া বসিয়া থাকিতে থাকিতে একসময় কম্পিত হস্তে খাম ছিঁড়িয়া চিঠির তলায় প্রেরকের নামটা দেখিয়া লন। সম্পূর্ণ অপরিচিত নাম, নিবেদক শ্রী করালি কিঙ্কর ঘোষাল। করালি কিঙ্কর? কে করালি কিঙ্কর? কি সম্বন্ধ তাহার সহিত? চেনা দূরের কথা, জন্মে কখনো নাম শোনেন নাই মেজগিন্নি। তবে ঘোষাল বলিয়া স্বাক্ষর করিয়াছে যখন, গেঁতি হইবে বোধ করি। হয়তো যে কয়খানা জমির উপসত্ত্বে আজও ঘোষাল বাড়িতে সন্ধ্যাদীপ জ্বলে, লক্ষ্মীর আলপনা পড়ে, মন্দিরের শ্রীধরের দুইখানা বাতাসা জোটে, মেজগিন্নির একবেলা এক মুঠো আতপ চালের সংস্থান হয়, তাহারই ভাগ খাইতে চায়। জ্ঞাতি শত্রু এতদিন পরে আর করিবে কি? অনাগ্রহ ভরে খামচিঠি দুই জানলার ফাঁকে ভিতরের দালানে ফেলিয়া দিয়া আবার নিজের কাজে আসিয়া বসেন। পূজার ঘরের চৌকিতে গীতার উপর চশমাখানা রইয়াছে। স্নান সারিবার আগে পড়িবার উপায়ও নাই। আধোয়া পিতলের ঘটিটায় রৌদ্র লাগিয়া বিশ্রী দাগ ধরিয়া গিয়াছে। প্রাচীরের কোণ হইতে এক মুঠা আমরুল পাতা ছিঁড়িয়া আনিয়া আবার মাজিতে বসেন। কেমন যেন অন্যমনস্ক, আত্মবিস্মৃত ভাব। বুঝি পিতলের ঘটিটা বসিয়া বসিয়া পালিশ করা ব্যতীত আর কোনো লক্ষ্য নাই জীবনে। আগ্রহ নয়, ঔৎসুক্য। কাজ সারিয়া দুই ঘোড়া জল মাথায় ঢালিয়া ঘরে আসিয়াই চিঠি ও চশমা লইয়া বসেন। অতীতের কবর খুঁড়িয়া সুহাসিনী দেবীকে টানিয়া বাহির করিবার শখ কাহার হইল দেখিতে কৌতূহল হয় বই কি। উপরের পাঠে ভক্তি থাক না থাক, ভনিতা আছে। পরম পূজনীয়া শ্রীমতী মেজবধূ ঠাকুরানীর শ্রীচরণ কমলে বিনীত নিবেদন ইত্যাদি। কিন্তু এ তো জ্ঞাতি শত্রুর ভাগ বকরা লইতে আসার পত্র নয়। কে সেই অজানা করালি কিঙ্কর? আসন্ন প্রসবা স্ত্রী, তার রুগ্ন দশাগ্রস্ত, গণ্ডা দুই অপগণ্ড লইয়া কষ্টের আর অবধি নাই। হাত পুড়াইয়া রাধিয়া খাইতে গিয়া যথার্থই হাত পুড়িয়াছে। অনেক দুঃখের কাহিনী জানাইয়া পত্র শেষে অনুগ্রহ ভিক্ষা করিয়াছে।
করুণাময়ী মেজ বৌদিদি যেন বিপন্নকে উদ্ধার করিতে তাহার কলিকাতার বাসায় যান। ইহার পর পুনশ্চ আবদার জানানো আছে, ওজোর আপত্তি খাটিবে না, আগামী শনিবার বৈকালে গাড়িতে গিয়া লইয়া আসার ঠিক থাকিল। পোটলা পুটলি বাঁধিয়া প্রস্তুত থাকা চাই, নিশ্চয়ই চাই। হতাশ মেজগিন্নি সুদূর অতীতে হাতড়াইয়া বেড়ান। শেষের এই আবদারের ভঙ্গিটুকু যেন বড় পরিচিত, অথচ মনে পড়ে না। মাথা নাড়িয়া খোলা চিঠিখানা উল্টাইয়া ভাঁজ করিতে গিয়া সহসা চক্ষু বিস্ফারিত হইয়া উঠিল। ভিতরের ভাঁজে কোণের দিকে লাল কালিতে ছোট ছোট গোটা গোটা অক্ষরে লেখা, আমি সুবল বাবু। মুহূর্তে বিস্তৃতি যবনিকা ঠেলিয়া কে যেন এক মুখ হাসি লইয়া মুখ বাড়ায়। আলো ঠিকরাইয়া পড়া ডাগর ডাগর চোখ, চকচকে নিটল মুখ, শ্যামল সুকুমার নদর তনুখানি ছবির মতো চোখের সামনে ভাসিয়া ওঠে। নাম জিজ্ঞাসা করিলেই একগাল হাসিয়া কহিত, আমি সুবল বাবু। কি আশ্চর্য! সেই সুবল! করালি কিঙ্কতা হইলে সুবলের পোশাকি নাম, কিন্তু কি বিশ্রী আর কি অদ্ভুত! সুবলকে সুবল ভিন্ন আর কোনো নামে মানায় না, কোনো নামেই ডাকা চলে না। এতদিন পরে সেই সুবল আসিয়াছে তাহাকে ডাকিতে। মনে ছিল তাহাকে দুঃখের দিনে বিপদের দিনে তাহার সাহায্য চায়। সেই সরল আবদারের ভঙ্গিতে জানাইয়াছে না লইয়া গিয়া ছাড়িবে না। অপূর্ব স্নেহরসে মনটা স্নিগ্ধ শীতল হইয়া ওঠে। গৌরীদানের মেয়ে বধূ জীবনের বিড়ম্বনার মধ্যে যখন ব্যাকুল হইয়া উঠিত, সুবল আসিত মুক্তির হাওয়া বহিয়া। হ্যাঁ, মিথ্যা নয়, বন্দী প্রাণ তাহার ইহার সান্নিধ্যে মুক্তি পাইয়া বাঁচিত। রাঙা পাড় 5 হাতি ধুতিকানি কোমরে বেড় দিয়ে পড়া, এক হাঁটু ধুলা লইয়া যখন তখন ছুটিয়া আসিত, কহিত, বউ ঘোমটা দেবে না, ঘোমটা ছাই বিশ্রী। ঘোমটার উপর তাহার অহেতুক বিদ্বেষ, না খোলা পর্যন্ত নিস্তার ছিল না। আধকতার বয়স পার হইয়াছে, তবু জিভের আর ভাঙে নাই। মুখের ভিতর যেন এক মুঠো কাঁকড় ভরিয়া কথা কইতেছে, এমনই উচ্চারণের ভঙ্গি। রাজ্যের আবল তাবল বকুনি, যত সব সৃষ্টি ছাড়া প্রশ্ন। উত্তর না পাইলে অভিমানে ঠোঁট ফুলাইয়া জন্মের আড়ি দিয়া প্রস্থান। সেই সুবল! স্বামীকে মেজগিন্নির ভালো মনে পড়ে না। বিবাহের সময় পিত্রালয় হইতে নির্বাসন ঘটিবার মূল কারণ সেই লোকটাকে পরম শত্রু বলিয়া বোধ হইয়াছিল। আজও কি সে ধারণার বড় বেশি ব্যতিক্রম ঘটিয়াছে? নিতান্তই খেলিয়া বেড়াইবার বয়স যখন, সে হতভাগ্যের খেলা সাঙ্গ হইল। বউ তখন বাপের বাড়ি। বাপ তো কাঁদিতে কাঁদিতে মেয়ে রাখিয়া গেল। বিশেষ কিছু স্মরণ না হইলেও এইটুকু স্মরণ হয়, শ্বশুরালয়ের অভ্যর্থনাটা পূর্বানুরূপ হয় নাই। তবে খুব স্পষ্ট করিয়া মনে পড়ে, সুবল ছেলেটা ঘরে আসিয়া যখন তাহাকে দেখাইবার উদ্দেশ্যে বড় জেঠিমার অনুকরণে বুক চাপড়াইয়া মাথা খুঁড়িয়া কান্নার অভিনয় করিতে গিয়া হাসিয়া কুটোপাঠ হইতেছিল, তখন সদ্য বিধবা ভদ্রমহিলাটিও হাসি সম্বরণ করিতে পারেন নাই। তাহার জন্য লাঞ্ছনা যা ভোগ হইয়াছিল সেও ভুলিয়া যাইবার মতো নয়। তখন কত লোক, কত বড় সংসার, ভোজবাজির মতো কোথায় যেন সব মিলাইয়া গেল। শুধু প্রকাণ্ড বাড়িখানা মেজগিন্নির শূন্য প্রাণের মতোই খাঁ খাঁ করিয়া পড়িয়া আছে। দ্বাদশী বলিয়া মনেও নাই মেজগিন্নির। রৌদ্রদগ্ধ আকাশের পানে উদাস দৃষ্টি মেলিয়া মনে হয়, জীবনটা এমনই রুক্ষ তপ্ত, এতটুকু শীতল ছায়ার আশায় শুষ্ক প্রাণ হাহাকার করিয়া মরিয়াছে। কিন্তু কোথায় ছায়া? যদি কখনো ক্ষণেকের জন্য কোনো চলন্ত মেঘ ছায়া রুক্ষ মরুপ্রান্তরকে আড়াল করিতে চাহিয়া থাকে, সে ছায়া কঠোর ভাগ্যের নির্মম তাড়নায় মুহূর্তের মধ্যেই বাষ্প হইয়া মিলা যায় নাকি? কখনো যদি কেহ মেজ বউ বলিয়া না ডাকিয়া সুহাসিনী বলিয়া সম্বোধন করিয়া থাকে, চিন্তার অগ্রসর হয় না। উঠানে জামরুল তলায় কাহার যেন ছায়া পড়ে। ছোট ঠাকুরদা না? ও বাড়ির ছোট কর্তা, সরকারি রাঙা ঠাকুরদা। ডান হাতে সাজানো হুঁকা, বাম হাতে একটি ছোট বেতের মোড়া। এ দুটি তাহার বেড়াইবার নিত্যসঙ্গী। কেহ আসন আনিয়া সম্মান দেখানো পর্যন্ত অপেক্ষা করিবার ধৈর্য ঠাকুরদার নাই। ঠাকুরদা
রাঙা ঠাকুরদা। বয়স পিছু হাঁটে। প্রৌঢ়া মেজগিন্নির ভিতর হইতে 18 বছরের সুহাসিনী বাহির হইয়া আসে। ও কি ঠাকুরদা, জামুল তলায় চুপটি করে দাঁড়িয়েছে? পাকা দাড়িতে হাত বুলাইয়া ঠাকুরদা মুখখানি করুণ করিয়া বলেন, কি করি নাটব, কদমতলা চোটে কই। আহা ঠাকুরদা গো, কদমতলায় দাঁড়িয়ে বাজাতেন কি হুকোটি? আহা মরে যাই নাচব রে, যা বললি। হুকোর বাজনা যে কি জিনিস, যে বোঝে সেই জানে। বাঁশি কোথায় লাগে, জগৎ সংসার ভুল হয়ে যায় শুনতে শুনতে। সঙ্গে সঙ্গে হুঁকার রঞ্চে ওষ্ঠ ঠেকাতে হুঁকা আপনার চির পরিচিত স্বরে বাজিয়া ওঠে। সুহাসিনীর আর হাসি থামে না। হাসি তো নয়, জল তরঙ্গ বাজনা নিজের কানেই যেন ঝনঝন করিয়া বাজিয়া ওঠে। ঠাকুরদা মোড়া পাতিয়া জাঁকিয়া বসেন। হুঁকা বাগাইয়া ধরিয়া ডান হাতখানি নাড়িয়া বলেন, তোর বাপ বেটার বুদ্ধিকে বলিহারি দিকে যোগিনী। কি যে নাম রেখেছিল, সুহাসিনী। আহা, ওই হাসিটির লোভে হর ঘড়ি ছুটে আসি। সঙ্গে সঙ্গে গান ধরেন, ভাঙা ভাঙা কাঁপায় গলায়। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমাকে দেখতে এলেম অনেক দিনের পরে। সত্যি ঠাকুরদা, এবার কিন্তু অনেকদিন পরেই এলেন। রোজ রোজ আসেন না কেন ঠাকুরদা, ঠান্দির ভয়ে? হ্যাঁ গো মেজু ভিন্নি, বড় গিন্নির কড়া শাসন। এই চুরি চুরি করে আসি একবার ছুটে ছুটে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না তো। শৌখিন বুড়া সুর লাগিয়াই আছে মুখে। সুহাসিনী হাত উল্টাইয়া ঠোঁটের একটা অপরূপ ভঙ্গি করিয়া বলে, আহা ঠাকুরদা, কি চুরি করবেন? মন কি আর আছে? সেই একজন কবে নিয়ে থুয়ে লম্বা দিয়েছে। দূর দূর ভাগ। বলি সুহাসিনী, তোর ওই শ্যালাকে এখনো মনে আছে? সুহাসিনী চোখ কপালে তুলিয়া বলে, ও মা, তা মনে থাকবে না? পতি পরম গুরু, ইহ পরকালের সম্বল। রাঙা ঠাকুরদা চটিয়া উঠিয়া দাঁড়ান, বলেন, সে পাষণ্ডের নাম করিস নেমেছে গন্ডি, শুনলে আমার রক্ত চড়ে ওঠে। সেখান থেকে টেনে আনবার হতো, কান ধরে এনে বলতাম, হতভাগা, দেখ তোর কীর্তিটা। ও কি ঠাকুরদা, রাগ করে চলেই যাচ্ছেন যে? দাঁড়ান দাঁড়ান, গাছে বিস্তর লঙ্কা ধরেছে, নিয়ে যান 4টি। ঠান্ডি ভালোবাসেন। ঠাকুরদা বেতের মোড়াটি তুলিয়া বাগাইয়া ধরিয়া যাইতে যাইতে বলেন, থাক দিদি, ওতে আর কাজ নেই। একেই তো তোমার ঠান্ডির জীবের ছালে ঘরে টেকা দেয়। সুহাসিনী ততক্ষণে কোচর ভরিয়া লঙ্কা তুলিয়াছে, ছাড়ে না, কোচার খুঁটে বাঁধিয়া দেয়। ঠাকুরদা দুঃখিত হইয়া বলেন, আহা, গাছটা যে মুড়িয়ে ফেললি নাটবউ। বলি, তোর ঝালটা কমে যাবে না তো? সে বড় খেদের কথা। আমার কি লঙ্কার ঝাল ঠাকুরদা? মনের ঝাল। কিন্তু এ আনন্দ বিলাস সুহাসিনীর জন্য নয়, সাজেও না। হাঁ দৃষ্টি কটু বই কি। ঘরে পাগল ভাসুর রুগ্ন বড়জা দোতলা হইতে চিঁচি করিয়া ডাকিয়া বড়জা বলেন, সোয়াগের পালা মিটল তোমার মেজ বউ? ঘরে মানুষ থাকতে একটু তেল জলের পিত্তেস নেই? আমারও যেমন অদষ্টের ভোগ। রুক্ষ একঢাল চুল, ময়লা থান পরা মেজ বউয়ের খোলসের ভিতর হাস্যময়ী সুহাসিনী অন্তর্হিত হইয়া যায়। ব্যস্ত মেজ বউ রান্নাঘরের কাঠের উনান ধরাইয়া বড়জায়ের স্নানের জন্য গরম জল চাপায়। কিন্তু কোঁচার খুঁটির ইতিহাস পল্লবিত হইয়া পৌঁছাইল অনেক দূর। এত কোটি কাঁচা লঙ্কার ঝাল কেমন করিয়া যে গ্রাম শুদ্ধ রসনায় সঞ্চারিত হইয়া উঠে, এই আশ্চর্য। ঝাল তো বটেই, দাহও কম নয়। বুড়ার পাকা দাড়িকেও রেহাই দেয় না, ঝলসাইয়া ছাড়ে। দূর ছাই, দিন দুপুরে বসিয়া বসিয়া স্বপ্ন দেখা কেন? কবে মরিয়া ভূত হইলা বুড়া? মরণ আর কি, আপনাকে আপনি গালি দেয়।
উঠিয়া পূজার গোজ করিতে বসেন মেজগিন্নি। পূজায় বসিয়া নানা অবান্তর চিন্তা মনে আসে। সুবল আসিবে শনিবারে, আজ বুধবার। এই 2টি দিনের মধ্যে সব গোছগাছ করিয়া লওয়া চাই। অন্য গোছ আর কি, শ্রীধরের জন্যই চিন্তা। ইতিমধ্যেই মনে মনে ঠিক হইয়া যায়, পুরোহিত ঠাকুরের বিধবা দিদি সত্য ঠাকুরুন মানুষটা ভালো, তাহাকেই বুঝাইয়া সুঝাইয়া যাইতে হইবে। না, চিত্ত স্থির করিয়া পূজার আসনে বসিয়া থাকা দায়, বরং মালা গাছটা লইয়া বাহিরের দালানে আসিয়া বসা ভালো। ঘটির সবটুকু দুধ বড় জামবাটিতে ঢালিয়া দিয়া গয়লাবু হাঁকিয়া বলিয়া উঠিল, দুধ তোমার গিয়ে 7 পো থাকলো মাটান, এবেলা আর বেশি হবে না, বাকিটুকুনি ও বেলা দিয়ে যাব। সারা পাইয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া মেজগিন্নি দুধের পানে চাহিয়া বলেন, বলো কি গয়লাবু, 2.5 সের দুধ চাইলে পাওয়া যায় না? আশ্চর্য করলে যে। কি করি মাঠান, সব যোগান ধরা নিয়েছে কিনা? তুষ্টুর কাছ থেকে এনে দিতে পারি, তা আপনার যে আবার কেনা দুধে চলে না। দুধের বাটিটা হাতে তুলিয়া লইয়া মেজগিন্নি বলেন, না বাছা, তুষ্টর ঘটি পাওয়া জলে আমার কাজ নেই, তুমি বরং ও বেলাই দিও। চন্দরপুলি কখনো করে রাখি, পাতে খাবার ক্ষীরটুকু ও বেলাই করব। সকাল করে দিও বাপু, মানুষটা আসবে তেতে পুড়ে, তখন কিছু আর উনুনে দিয়ে বসলে ভালো দেখায় না। গল্পের গন্ধ পাইয়া গয়লা বউ চাপিয়া বসে, তা হ্যাঁ কামা, তোমার খুড়ো শৌরের বেটা বলছিলে না, দেখিনি তো কখনো। দেশে ভুঁয়ে আসা যাওয়া নেই তেমন, কেমন কিনা? মেজগিন্নি ঠোঁটটা ঈষৎ উল্টাইয়া বলেন, কই আর, অল্প বয়সে মা বাপ গেল, মামার বাড়ি মানুষ সেই সাহেবগঞ্জ না কোথা, বড় হয়ে এসেছে মাঝে মাঝে, তখন ওরা আপন পিসি বেঁচে। স্বদেশের দলের মতন একটা দল ছিল ওদের, যত ছেলে সবাই নাকি আপন আপন দেশের সেবা করবে, বন কাটানো, খানা ডোবা বোঝানো, ম্যালেরিয়ার ওষুধ বিলিয়ে বেড়ানো, এইসব কাজ। দিন রাত্রি টোটো করে বেরিয়েছে, ছুটি ফুরলেই পিটটান। তবে যতটুকু থাকতো তা সে এ বাড়িতেই, খাওয়া দাওয়া চা পান সব আমার কাছে। পিসি বুড়ি রেগে রেগে মরত, গায়ের ঝালে তো বদনামে দিয়ে বসলো একবার। মেজগিন্নি হাসিতে থাকেন। মুখ পানে চাইয়া গয়লাবুও হাসিয়া ফেলে। হাসি পাইবারই কথা, কৈশোর যৌবন বলিয়া কখনো কিছু ছিল একথা মেজগিন্নির মুখ দেখিয়া অনুমান করা কঠিন। ছোট ছোট করিয়া ছাটা চুলের জন্য মুখ কেমন একটা কঠোর পুরুষালী ভাব, সর্বাঙ্গে আজীবন কৃচ্ছ সাধনের নিরস রুক্ষতা। মেজগিন্নির ত্রুটিলেশীন আচার নিষ্ঠা বৈধব্য জীবনের আদর্শ স্থল বলিলেও বড় অত্যুক্তি হয় না। মেজগিন্নি যেন অতীত দিনের মধ্যে হারাইয়া যান। হায়, কোথায় বা সেই পল্লীমঙ্গল সমিতি, কোথায় বা তাহার সেবকবৃন্দ, এই চিররুদ্ধ কারাপ্রাচীরের ভিতর যাহারা বহির্বিশ্বের এক ঝলক এলোমেলো বাতাস বহিয়া আনিত। অন্যমনাভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া বলেন, সেসব কি আজকের কথা? পিসি মারাই গেছে এই ভাদ্রে 25 বছর হল। গয়লা বউ গালে হাত দিয়া চোখ বড় বড় করিয়া তাকায়। হরি মধুসূদন, তোমায় চিনতে পারলে হয়। চিনিতে পারিবে না সুবল তাহার মেজ বৌদিকে? মেজগিন্নি উত্তর দেন না, মৃদু হাসেন। গয়লা বউ কি ময়রা গিন্নিকে লইয়া এতক্ষণ গল্প করা মেজগিন্নির প্রায় স্বভাব বহির্ভূত। শুধু আজই যেন কোথাকার কোন অসতর্ক বাতাসে মনের কপাট খুলিয়া পড়িয়াছে। তা তোমার গে পরিবার আছে তো তানার, ছেলেপুলে কটে? মেজগিন্নি ঘাটটি হেলাইয়া বলেন, ও মা, তা আবার নেই। বউয়ের অসুখ, ছেলেপুলে নিয়ে কষ্টের এক শেষ, তাই জন্যই তো নিয়ে যাওয়া। বলিতে গিয়া থমকিয়া থামিয়া যান। আদর যত্ন করিয়া নিমন্ত্রণ করে নাই, স্ত্রী পুত্রের সেবা করিতে ডাকিয়াছে। গৌরবের কথা নয়। উহারা কি বুঝিবে অসময়ে পড়িয়া সুবল আগে তাহাকে স্মরণ করিয়াছে, যেমন তাহার মা বোন থাকিলে করিত। লোকের কাছে বলিয়া বেড়াইবে, এতদিনের মেজগিন্নি জ্ঞাতি দেওরের সংসারে কন্যা করিতে দেশ ছাড়িল। গয়লা বউ এত ভাব পরিবর্তন লক্ষ্য করিল না। স্বভাব সুলভ কৌতূহল বসে কহিল, ছেলেপুলে কটি? ছেলেপুলে? তাই বটে, সে খবর তো জানা নেই। কি আশ্চর্য, কোনো খবরই কি জানা আছে? কিন্তু কবে, কে বা জানাইয়া গিয়াছে?
বিশাল পৃথিবীর এক প্রান্তে ঘোষালদের মেজ বউ বলিয়া কেহ আছে, 2 যুগ ধরিয়া সে কথা মনে রাখিবার গরজই বা কাহার ছিল? তবু বড় যেন লজ্জার কথা, সুবলের সম্বন্ধে এত দূর অজ্ঞতা। হ্যাঁ, লজ্জার কথা বই কি, সংবাদ কি তিনিই লইয়াছেন কখনো? দুধের বাটি ঘরে তুলিবার ছলে চলিয়া যাইতে যাইতে অস্পষ্ট স্বরে কি একটা বলেন। গয়লা বউ ঘটি লইয়া উঠিয়া দাঁড়ায়, বলে, 2টা লাগিয়ে দিন মাঠান, 2-3 পা ওবেলা দিয়ে যাব, কাল সকালে আর লাগবে নাকি? ও মা, তা লাগবে না? সুবল ক্ষীরখাটাল ভালোবাসে, আধসের তো দেবেই। কিছুক্ষণ বাদে নিধুর মা আসিয়া হাজির। আনাজ তরকারির ঝুড়ি কাঁকাল হইতে নামাইয়া সানানো সরু গলায় হাত দিল। মেজবাবু দিদি, এই নাও তোমার জিনিসপত্র। মেজগিন্নি হাসিয়া কহেন, নামিয়ে রাখ ওখানে, জল ঢেলে তুলে নিচ্ছি। পেয়েছিস সব? তোমার আশীর্বাদে। তা বলি, এত সব রাতবা কখন? 2টি বেলার তো মামলা, কাল সেজের গাড়িতে যাত্রা তো, একজন মনীষী খাবেই বা কটা পেট নিয়ে? মেজগিন্নি উত্তর দেন না, তৃপ্তির হাসি হাসেন। নিত্য যাহারা স্বামী পুত্রের সেবা করিতে পাইয়া ধন্য হইতেছে, কেমন করিয়া বুঝিবে তাহারা? বঞ্চিত বুভুক্ষিত নারী হৃদয় কাহাকেও সেবায় যত্নে ভরিয়া তুলিতে পারিলে কত কৃতার্থ হইয়া ওঠে। নিধুর মা ঘরের ভেতর উকি মারিয়া দেখিয়া গালে হাত দিয়া অবাক কণ্ঠে কহে, আমার কপাল, সালি থেকে ওই বিছনার পর্বত নামানো হয়েছে। আচ্ছা বাইগ্রস্ত মানুষ তো, এই গ্রীষ্মকালের রাত বিছনায় গা পাততে পারলে হয়। মেজগিন্নি ঈষৎ অপ্রতিভভাবে বলেন, এ ঘরে হাওয়া আছে খুব, দেশে ঘরে আসে না কখনো, একদিনের জন্য এসে কষ্ট পাবে? তা সত্যি। নিধুর মা সায় দিয়া বলে, আহা, একটা মানুষ আবানে এন সুবর্ণপুরী মাটি হতে বসলো, তুমি যাই আসো তাই বাড়ি পানে তাকানো যায়, তাও তো পুরী আধার করে চললে। কবে আসবে গা মেজবউ দিদি? দেখি তো, যাই আগে। আহা, যাও, 2 দিন জুইরে এসো। নিধুর মা সস্নেহ মন্তব্য করে, কাচ্চা বাচ্চার সংসার, 2 দিন নেড়ে চেড়ে তবু প্রাণটা একটু শীতল হোক। তোর নিধুকে বলিস কাল 2টো মাছ দিতে। মেজগিন্নি একটু ব্যস্ত সুরেই বলেন, খিষ্টি কাজ পড়ে যাই। নিধুর মা যাইবার জন্য পা বাড়াইয়া বলে, হ্যাঁ আমিও যাই, এবার আসবো আবার দাদাবাবুকে দেখতে। সেজের গাড়িতে আসা তো? হ্যাঁ। মাছের কথা বলিস নিধুকে? বলবো, কাল তোমার গিয়ে চৌধুরী পুকুরে জাল ফেলবে, ভালো মাছই পাবে এখন। মেজগিন্নি ত্রস্ত হস্তে কাজকর্ম সারিয়া লন। সুবল আসিলে আর কিছু কি হইবে? যে গল্প পাগল মানুষ, গল্প করিতে বসিলে তাহার দিন রাত্রে জ্ঞান থাকে না। হয়তো হাত মুখ ধুইবে না, জুতা খুলিবে না, রোয়াকে বসিয়াই রাত্রি 12টা বাজাইয়া দিবে। বেলা যত গড়াইয়া আসে কাজে আর মন বসে না, কেমন যেন উন্মনা হইয়া ঘরবার করিতে থাকেন। ট্রেনের সময় নয় জানিয়াও 5 বার দুয়ার খুলিয়া যতদূর দৃষ্টি যায় পথের পানে চাহিয়া দেখেন। ভয় আর উৎকণ্ঠা মিশ্রিত কেমন একটা অদ্ভুত ভাব। চিরদিনের বাড়ি ছাড়িয়া যাইতে ভয় করিতেছে নাকি? হাতে পায়ে এমন অস্থির চাঞ্চল্য কেন? সুহাসিনী কি আজও মরে নাই? মেজগিন্নির কঠিন খোলসের অন্তরালে খোঁজ করিলে এখনো মেলে। কড়া নাড়িয়া দরজা খোলাইতে হয় না, খোলা দরজা দিয়া সুবল আসিয়া দাঁড়ায়। মাথা ভর্তি টাক, কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, রোগা হাড়গিলে মতন গরম, গায়ে বড় একটা গলাবন্ধ কোট। না, করালি কিঙ্কর নামে ডাকিলে বেমানান হয় না, অনায়াসে ডাকা চলে। সুবল বাদে যে কোনো নামেই ডাকা চলে। প্রণামের জন্য হেঁট হইতেই মেজগিন্নি 2 পা পিছু হটিয়া বলেন, থাক থাক, রেলের কাপড় চোপড়ে আর অমনি আশীর্বাদ করছি, দীর্ঘজীবী হও, সুখী হও। আসিবা মাত্র ছুটিয়া আসিয়া হাত ধরিয়া বসানোর কল্পনাটা কি হাস্যকর পাগলামি মনে হয়। শুধু সুবল বলিয়া ডাকিতে সমীহ আসে, পিছনে ঠাকুরপো যোগ করিতেই হয়। বলেন, তোমার চেহারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, চেনা যায় না। যাবে আর কোথা থেকে? হেঁট হইয়া জুতার ফিটা খুলিতে খুলিতে উত্তর দেয় সুবল, অম্বলের ব্যারামে আজ 5টি বছর ভুগছি,
আর দেখাও তো হামেশা হয় না, 20-25 বছর হয়ে গেল বোধ হয়, কি বলো? তা হলো বই কি, তবে আর সংসার জায়গাটা অতি পাজি, বুঝলে কি না? কিছু আর রাখে না মানুষের, নিংড়ে ছেড়ে দেয়। তুমি বরং আছো বেশ। বেশ আছি কেমন? মেজগিন্নি ঈষৎ শ্রেষের হাসি হাসেন। দিব্যি আছো, বেজন পানে তাকাবার নেই। আর আমাদের হাত পাখাখানা নাড়িতে নাড়িতে বলে, কি যাচ্ছে তাই গরম পড়েছে, এইটুকু হেঁটে আসতে জান নিকলে যায়। কলকাতার বাবা এইটে সুখ, 2-4টে পয়সার অবস্থা, পায়ের ওপর পা দিয়ে যেখানে খুশি সেখানে পৌঁছে যাবে। কলিকাতার সুখ সম্বন্ধে এটা ওটা কথা হয়, গল্প তেমন জমে না। কয়টি ছেলে মেয়ে, কে কত বড়টি হইল, এইসব কথা। কোলের যে ছেলেটা নূতন কথা কইতে শিখিয়াছে, তাহার বুদ্ধিমত্তা ও বাকচাতুর্যের নানা উদাহরণ দেয় সুবল, এই পর্যন্ত। একসময় হাই তুলিয়া বলে, যাক আর রাত করে কাজ নেই, শেষ রাতে উঠতে হবে তো, 5:49 গাড়ি। মেজগিন্নি চমকিয়া উঠিয়া বলেন, তুমি কি ভোরের গাড়িতেই যাবে নাকি? নিশ্চয়ই, না গেলে রোগ আছে? এই একটা রাত বাইরে থাকা নেয়ার দায়ে থেকে। বউয়ের অবস্থা তো লিখেইছিলাম জানো, তার উপরে আবার সাংঘাতিক ভীতু মানুষ। এসেছি স্বস্তি আছে কি, বড় ছেলেটাকে ডাক্তার বাড়ি চিনিয়ে বলে কয়ে তবে আসা। কখন কি হয় বলা যায় না তো। শাশুড়ি ঠাকুরুন ছিলেন, কোনো ঝঞ্ঝাট ছিল না, কারে পড়লেই আনতাম টেনে। তিনি মরে গিয়েই তো এই বিপদ। আমারও দুশ্চিন্তা, তোমাকেও কষ্ট দেওয়া। মেজগিন্নি এত কথার কোনো উত্তর দেন না, আসন পাতিয়া দিয়া খাবার আনিতে উঠিয়া যান। বলিয়া যান, ওই জল আছে, হাত মুখ ধো, সাবধানে পা দিও, সিঁড়ির কোনটা ইট খসা। আহার্যের বহর দেখিয়া সুবলের চক্ষু স্থির। বলে, খেপেছ তুমি? এইসব আমি খাবো? তাহলে কাল আর ট্রেনে চড়তে হবে না, একেবারে 4 পায়ায়। তুলে নাও, তুলে নাও, সমস্ত তোলো। দেখো দেখি কাণ্ড, এইসব লুচি ফুচি 7 হাঙ্গামা। দাঁতের ব্যথার জ্বালায় কিছু কি খাবার জো আছে? তাছাড়া অম্বল, 2টো ঝোল ভাত রাখতে ফুরিয়ে যেত ব্যাস। না তুললে হাত দিচ্ছি না আমি, কেন মিথ্যে ফেলা যাবে? মেজগিন্নি দ্বিরুক্তি করেন না, প্রায় সমস্তই সরাইয়া লন। বলিতে পারেন না, তুলিয়া লইলেও ফেলা যাওয়া ছাড়া উহাদের আর কোনো গতি হইবে না। খাইতে খাইতে সুবল আবার কথাটা তোলে, সকালে গাড়িতে যাওয়ার আপত্তি কি? দিব্যি ঠান্ডা ঠান্ডায় যাওয়া যাবে, গরমকাল। তোমার কোনো অসুবিধা নেই তো? মেজগিন্নি নিষ্প্রিয় স্বরে বলেন, তুমি যাবে, আমার কিসের অসুবিধে? আমি যাব কেন? তুমি যাবে না? আমি পঞ্চভূতের মানুষ, জল আর আগুন, বাতাস আর মাটি, যত সব বিপরীত বস্তু দিয়ে গড়া, সোজা নয়, তাই বোঝাও ভার। মেজগিন্নি পরম আশ্চর্যের সুরে বলেন, আমি কোথা যাব? পাগল, মরণ না হলে আর এই ভাঙা ইটের বোঝা ফেলে নড়বার জো নেই আমার। বাহ, তালা দিয়ে যাবে, তার আবার কি? বেশি দিনের জন্য তো নয়। সে হয় না। সুবল হাসিবার চেষ্টা করিয়া বলে, যাবে না বই কি, ঠাট্টা করছো? পোটলা পুটলি সব বাধা রয়েছে যে। ও ছেলেদের জন্যে 2টো আম কাঁঠাল পাড়িয়ে রেখেছি, তোমার সঙ্গে দেব বলে। সুবল খাবার লইয়া নাড়াচাড়া করিতে করিতে ক্ষুব্ধ স্বরে বলে, আমি কিন্তু অনেক আশা করে এসেছিলাম। নিজের কানকে বিশ্বাস করা কঠিন, তবু মেজগিন্নি স্পষ্ট শুনিতে পান, তাহার কণ্ঠস্বর চুরি করিয়া কে যেন বলিতেছে, এ তোমার অন্যায় আশা ঠাকুরপো। কাটা ডাল কি গাছে জোড়া লাগে? মরে গেলে তো পোড়াতেও আসবে না আমাকে। নিজের অসময় পড়েছে তাই মেজ বৌদির খোঁজ। মেজ বৌদি মরল কি বাঁচল, খায় কি উপোস দেয়, একখানা পোস্টকার্ড ফেলে খবর নিয়েছ কখনো? যাক, তার জন্য আফসোস আমার নেই। তবে বউ ছেলের কন্যা করতে লোকের অভাব হয়েছে বলে তু করে ডাকলেই ছুটে যাব, এ কি আর হয়? সুবল বিবর্ণ মুখে উঠিয়া পড়িয়া বলে, থাক থাক, যাওয়া যখন হতেই পারে না তখন আর। পাতে প্রায় সবই পড়িয়া আছে, কিছুই খাওয়া হয় নাই। সেই দিকে চাহিয়া
মেজগিনী কাঠ হইয়া বসিয়া থাকেন। কে বলিল এসব কথা? সুহাসিনী না তাহার প্রেতাত্মা? অভুক্ত সুবল মর্মাহত হইয়া উঠিয়া গেল সুহাসিনীর কটু কথায়। কিন্তু এসব কথা বলিবার ইচ্ছা কি তাহার স্বপ্নেও ছিল? কে বলাইল? কেন বলিলেন? দুইটা খাইতে বসাইয়া এমন নিষ্ঠুর উড়ো বাক্য শোনাইবার দুর্মতি তাহার হইল কেমন করিয়া? এই দীর্ঘকালের ব্যবধানেও সুবলের প্রিয় বস্তুগুলি মনে রাখার প্রমাণ দেখাইয়া তাহাকে পুলকিত করিয়া দিবার কল্পনা সহ অনুরোধ উপরোধে হাস্য পরিহাসে কাছে বসিয়া খাওয়ানোর যে মধুর ছবি আঁকা হইয়াছিল, অসাবধানে কে যেন তাহার উপর কালির দোয়াত উল্টাইয়া দিয়া গেল। মুখের কথা কি ফেরানো যায় না? বলা যায় না যা বলিয়াছি মিথ্যা কথা বলিয়াছি, ভুল। সমস্ত প্রাণটা মাথা কুটিয়া মরিতে থাকিলেও মুখের কথারই জয় হইবে। যাইবার বেলায় প্রণাম করিয়া মাথা তুলিতে তুলিতে হাসির ভান করিয়া সুবল বলে, বউ হাসবে, তোমার মতামত না জেনে নিতে আসতে অনেক মানা করেছিল। ঠিকই বটে, আমারই গোয়ার তুমি, জানোই তো চিরকেলে গোয়ার। যাক, অনেক জ্বালিয়ে গেলাম, অপরাধ নিও না। ভুল দেখো মানুষের, মনে করলাম আমরাই শুধু বদলাচ্ছি। তুমি যেমন ছিলে তেমনই আছো, বুঝি তেমনই থাকবে। কিন্তু কে বলিল ভুল? কে বলিল বদলাইয়াছে? বাহিরের দুয়ার খোলা ফেলিয়া পরিত্যক্ত শয্যায় লুটাইয়া পড়িয়া যে অভিমানী ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে, তাহাকে কি সুহাসিনী বলিয়া চিনিতে ভুল হয়?